আলোচনা করব গঠনগত দিক থেকে। তার মানে গঠনগত দিক বলতে আমরা বুঝি হচ্ছে স্ট্রাকচার। এতক্ষণ কিন্তু আমরা স্ট্রাকচারে খেয়াল করিনি। এতক্ষণ কি করছে, প্রথমটা ছিল মনের ভাব প্রকাশ করতে পারবে কিনা সেটা দ্বারা, পরে দেখছি যে অবজেক্ট আছে কি নাই তার উপরে ভিত্তি করে। এইবার হচ্ছে গঠনগত। গঠন মানে হচ্ছে স্ট্রাকচার, অর্থাৎ স্ট্রাকচারে কোনো একটা পরিবর্তন নিয়ে আসতে হবে। তার উপরে দুটোর সাথে কোনো সম্পর্ক নাই, আলাদা আলাদা সম্পূর্ণ। এখন এইগুলো আমি ছোট ছোট করে একটু দেখাই দেব। পূজা মন্ডল বলেছেন এই সকর্মক ক্রিয়া আর অকর্মক ক্রিয়া ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব এর মতো। ইয়েস এটাই হ্যাঁ একদম ওটাই। মানে আমরা যখন বাংলাটা পড়ি তখন যদি ইংলিশটা মিলাই নি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। যেমন আমি এই বিষয়টা এরকম বলি যে আই ইট রাইস, ওকে, তাহলে এখানে অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে রাইস, এটা হচ্ছে অবজেক্ট, ওকে। তখন আমি প্রশ্ন করছি, ইট হচ্ছে ভার্ব, এখানে ভার্ব হচ্ছে ইট। তখন আমি এখানে প্রশ্ন করলাম আমরা কি খাই, তার মানে হোয়াট, এই প্রশ্ন করলাম। তাহলে এই যে ভার্বটা আছে তখন এটাকে আমরা ট্রানজিটিভ বলছি, আর যখন ভার্বটা না পাচ্ছে তখন আমরা বলছি ইনট্রানজিটিভ। ওকে, ধন্যবাদ। প্রশ্ন করলে খুবই ভালো হয়, প্রশ্ন করলে আসলে অনেক কিছু জানার থাকে। পূজা মন্ডল এবং মা পূজা ইসলাম দুজনই প্রশ্ন করেছেন, অসংখ্য ধন্যবাদ। এইবার এই গঠনগত দিকটা দেখো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, গঠনগত দিকটা পরীক্ষাতে প্রায় আসে। আচ্ছা, গঠনগত, যেহেতু আমাদের স্ট্রাকচারে পরিবর্তন আনতে হবে, তাহলে প্রথমটা একটু খেয়াল করি। প্রথমটা কি দেয়া আছে? সরল ক্রিয়া। আচ্ছা, সরলের সাথে আরেকটা জিনিস আমি একটু মিলাবো, সরল আর যৌগিক। আচ্ছা, সরলটা কি আমি এক কথা একটু লিখি। ক্রিয়াপদ যদি একটি মাত্র পদ নিয়ে গঠিত হয়, তখন আমরা তাকে বলি হচ্ছে সরল ক্রিয়া। ভালো করে একটু বুঝি, ক্রিয়াপদ যদি একটি মাত্র পদ নিয়ে গঠিত হয় তখন আমরা তাকে বলি হচ্ছে সরল ক্রিয়া। মনে রাখতে হবে একটা মাত্র পদ। এখন একটা মাত্র পদ মানে কি? আর সহজ করে বলি, একটা শব্দ, যদি শব্দ দুটো না হয় হচ্ছে কেমন, দেখো আমি এখানে বলছি মেনে চলা। এখন এই যেটা বলছি মেনে চলা, এখন মেনে এবং চলা এখানে কিন্তু দুটো ক্রিয়াপদ, মানে দুইটা পদ। কিন্তু আমি যদি শুধু বলি যে শুধু মানা, তখন কিন্তু একটা পদ। এখন যদি এরকম একটা শব্দে বা একটা পদ নিয়ে ক্রিয়াপদ গঠিত হয় তখন আমরা তাকে বলবো হচ্ছে সরল ক্রিয়া। আচ্ছা, কেমন? একটা উদাহরণের সাহায্যে আমরা একটু খেয়াল করি। উদাহরণটা কেমন হতে পারে? যে সে বই পড়ছে। আচ্ছা, এইখানে কয়টা শব্দ মিলে গঠিত? একটা। যেহেতু একটা পদ নিয়ে গঠিত তখন আমরা এটাকে বলবো সরল ক্রিয়া। কারণ যে কোনো বাক্যে যদি একটা ক্রিয়াপদ থাকে এবং একটা ক্রিয়াপদ এরকম একটা শব্দে থাকে, মূলত মনে রাখতে হবে একটা শব্দে, তাহলে একটু তোমার জন্য সুবিধা হবে। একটা শব্দ মনে রাখবা, আর এই শব্দটাই হচ্ছে আমাদের সরল ক্রিয়া। এখন যদি এরকম হতে পারে সে বই পড়া শেষ করেছে। আচ্ছা, তাহলে শেষ করেছে, এখানে শব্দ কয়টা হচ্ছে আমরা একটু খেয়াল রাখি। এখানে কিন্তু শব্দ দুইটা, কি কি? একটা শেষ আর একটা করেছে। এরকম দুইটি হলে হবে না, কি হতে হবে? একটা। এরকম একটা পদ নিয়ে গঠিত হবে। যদি এরকম একটা পদ নিয়ে গঠিত হয় তখন আমরা তাকে বলবো হচ্ছে সরল ক্রিয়া। আরো খুব সুন্দর একটা উদাহরণ দিচ্ছি। যদি এরকম হয় আছে যে বাবা মায়ের কথা মানবে, এটা একটু বুঝি। আরেকটা হচ্ছে বাবা মায়ের কথা মেনে চলবে। দুইটা বিষয় একটু ভালো করে লক্ষ্য করি আমরা। প্রথমটা বলছি কি? প্রথমটা বাবা মায়ের কথা মানবে, এটার দিকে খেয়াল রাখি। আবার একই বাক্য বাবা মায়ের কথা মেনে চলবে, এইটা। এখন এখানে দেখি এইখানে ক্রিয়াপদ, এইখানে যে ক্রিয়াপদটা ছিল উপরে, আমরা এটা একটু খেয়াল করি যে উপরে যে ক্রিয়াপদটা আছে সেই ক্রিয়াপদটা একটা মাত্র শব্দ দিয়ে গঠিত, মানবে, একটা মাত্র শব্দ। যেহেতু একটা মাত্র শব্দ দিয়ে গঠিত, তো এইটাকে আমরা বলছি হচ্ছে সরল ক্রিয়া। কোন ক্রিয়া? সরল। আর যদি এরকম দুটি পদ নিয়ে গঠিত হয় তখন সেটা আরেকটা ক্রিয়া হচ্ছে, একটু পরে আমরা সেটা আলোচনা আসবো। তাহলে এটাকে বুঝাইতে পারছি, মানবে আর মেনে চলবে। একটা হচ্ছে একটা মাত্র পদ দিয়ে গঠিত, সেটা সরল ক্রিয়া। আরেকটা হচ্ছে দুটি শব্দ দিয়ে
ক্রিয়াপদ গঠিত হতে পারে সেটা একরকম। ওকে, হ্যাঁ, যদি সরল ক্রিয়া তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই একটু ডান লিখে দিবা। ওকে, তাহলে কি করতে হবে, সরল ক্রিয়া পদ থাকবে কয়টা, মাত্র একটা, এরকম একটা শব্দে গঠিত হবে। ওকে, এটার ইংরেজিতে আরেকটা নাম আছে। এখন আমি যদি একটু বলি এভাবে, এই যে সরল ক্রিয়া, সরল ক্রিয়াকে আমরা বলে থাকি হচ্ছে রেগুলার ভার্ব, যেটি সেটি রেগুলার ভার্ব। ওকে, রেগুলার ভার্ব, রেগুলার ভার্ব আছে না, কেমন, অ্যাবাইড, অ্যাবাইড। আরেকটা আছে যেটাকে আমরা একটু পরে আলোচনা করব, এই যে শুধু অ্যাবাইড দিলাম, তাহলে এটা একটা পদে গঠিত। ওকে, এখন আমরা আসি, বলেছিলাম সরল ক্রিয়ার সাথে মিল রেখে আরেকটা করব, সেটা হচ্ছে যৌগিক ক্রিয়া। তো যৌগিক ক্রিয়ায় কি হয়, যৌগিক ক্রিয়াটা একটু খেয়াল রাখি। আচ্ছা, যৌগিক ক্রিয়া, যৌগিক ক্রিয়ায় হচ্ছে দুটি ক্রিয়াপদ, একটু ভালো করে মনে রাখবো, অসমাপিকা প্লাস সমাপিকা, এই দুটো মিলে একটা ক্রিয়াপদ গঠিত হবে। ভালো করে একটু খেয়াল রাখি, দুটি ক্রিয়াপদ মিলে, কি কি, সমাপিকা আর অসমাপিকা। এখন সমাপিকা অসমাপিকা কি মনে আছে, যে ক্রিয়াপদ দ্বারা বাক্যটা শেষ হয় না সেটা অসমাপিকা, যে ক্রিয়াপদ দ্বারা বাক্যটা শেষ হচ্ছে সেটা সমাপিকা। তাহলে আমি এই জায়গাতে একটা বিষয় নিয়ে আসি, তাহলে যৌগিক ক্রিয়া, যখন এরকম দুইটা ক্রিয়াপদ আমরা যোগ করব তখনই কিন্তু একটা কি পাবো, যৌগিক ক্রিয়া। তার মানে তুমি একটু ভালো করে হিসাব করে দেখো, যখন আমি বলছিলাম, ধরো আমি আবার একটু ছোট্ট করে লিখলাম যে মায়ের কথা মেনে চলবে, যখন আমি এই ক্রিয়াপদটা লিখলাম তখন এই ক্রিয়াপদের যে বিষয়টা একটু খেয়াল রাখতে হবে, মায়ের কথা মেনে চলবে। আচ্ছা, আমি যদি বাক্যটা এই পর্যন্ত পড়ে থেমে যেতাম, মায়ের কথা মেনে, তাহলে কি বাক্যটা শেষ হয়, শেষ হয় না। তখন কি হচ্ছে, আমাকে আবার একটা ক্রিয়াপদ যুক্ত করতে হচ্ছে, সেটা কি, চলবে। তখন এই যে দুটো ক্রিয়াপদ আমি ব্যবহার করলাম, এর প্রথমটা যেটা দ্বারা বাক্যটা শেষ হচ্ছিল না, মনের ভাব প্রকাশিত হচ্ছিল না, সেটা কি ছিল, অসমাপিকা ক্রিয়া। আর যেটা দ্বারা ক্রিয়াপদটা শেষ হয়ে গেছে, অর্থাৎ বাক্যটা শেষ হয়ে গেছে, বক্তার মনের ভাব প্রকাশিত হয়েছে, সেটাকে আমরা কি বলছি, সমাপিকা। তাহলে এই অসমাপিকা প্লাস সমাপিকা, এই দুটো একত্র হয়ে, অর্থাৎ মেনে চলবে, মেনে চলবে, এই দুটোকে আমরা বলছি কি একত্রে, একত্রে বলছি হচ্ছে আমরা যৌগিক ক্রিয়া, যেটাকে আমরা ইংরেজিতে গ্রুপ ভার্ব বলে থাকি। ওকে, কেমন, ওই যে আমরা বলি না, আগে বলেছিলাম শুধু অ্যাবাইড, অ্যাবাইড মানে হচ্ছে মানা, কিন্তু যখন বলছি অ্যাবাইড বাই, তখন কি হচ্ছে, মেনে চলা। আমরা যদি ইংরেজির দিকে একটু খেয়াল রাখি, তবুও খেয়াল রাখবো যে এই জায়গাটা আসলে কি হয়েছে, এইখানটায় অ্যাবাইড পর্যন্ত একটা, বাই একটা, তাহলে এখানে কয়টা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, আর দুইটা ওয়ার্ড যেখানেই থাকবে মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের যৌগিক ক্রিয়া। বাংলার ক্ষেত্রে তাই, সিঙ্গেল ওয়ার্ডে থাকলে সরল ক্রিয়া বা রেগুলার, আর যদি এরকম দুইটা থাকে তখন আমরা তাকে বলছি গ্রুপ ভার্ব অথবা যৌগিক ক্রিয়া। যেমন এখানে বলেছি মেনে চলা, এটা ঠিক আছে। যদি আমরা দুইটা বুঝে থাকি তাহলে অবশ্যই আমরা ডান লিখবো। ওকে, তাহলে আবার একটু বলি, এখানে আবার একটু ছোট্ট করে লিখে দিই যে সরল ক্রিয়া। ওকে, তাহলে আমার যৌগিক ক্রিয়া পেতে গেলে কি কি পেতে হচ্ছে, কি কি বিষয়, অসমাপিকা প্লাস সমাপিকা। ওকে, এই দুইটা যখন কোন বাক্যে দেখবো আমরা অবশ্যই মনে রাখবো, সেই দুইটা মিলে একটা ক্রিয়াপদ গঠিত হবে, তার নাম হচ্ছে যৌগিক ক্রিয়া। ওকে, তাহলে এটা হচ্ছে যৌগিক ক্রিয়া গেল। এরপরে আসি আমরা নাম ক্রিয়া, 3 নম্বরটা। তাহলে সরল ক্রিয়া গেল, যৌগিক ক্রিয়া গেল। সরল ক্রিয়া একটা পদ দিয়ে গঠিত হয়, যৌগিক ক্রিয়া দুটি পদ দিয়ে গঠিত হয়। বিষয়টা ক্লিয়ার, একদম নরমাল সেন্সে ভাবলো। এইবার আমরা আসি হচ্ছে নাম ক্রিয়া। আচ্ছা, নাম ক্রিয়া কিভাবে বের করব, সহজ, অর্থাৎ নামপদ অথবা ক্রিয়ামূল, দুইটা জিনিস, নামপদ অথবা ক্রিয়ামূলের সাথে মনে রাখবো আ অথবা আনো যুক্ত করতে হবে, আ অথবা আনো। তাহলে আমার মনে রাখার বিষয় কোনটা, আমার মনে রাখার বিষয় হচ্ছে যে ক্রিয়াপদের শেষে এইটা আছে কিনা একটু খেয়াল রাখবো, আ অথবা আনো। তবে এক্ষেত্রে একটা জিনিস বলা হয়
যে এগুলোর পূর্বে অবশ্যই বিশেষ্য, বিশেষণ এবং ধনাত্মক অব্যয়, এই তিনটা একটু খেয়াল রাখতে হবে। বিশেষ্য যে কোনো প্রকার নাম, বিশেষণ যে কোনো ধরনের গুণের নাম, তারপরে গুণ, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, এগুলো বুঝাবে। আর আমাদেরকে বলা হচ্ছে ধনাত্মক। ধনাত্মক মানে যে কোনো ধরনের সাউন্ড। ওকে, তাহলে আমি জাস্ট এইটুকু মনে রাখলাম যে ক্রিয়াপদের শেষে আ অথবা আনো, এটা কিভাবে থাকবে। তাহলে আমরা একটা উদাহরণের সাহায্যে দেখি। আচ্ছা, পরীক্ষায় দেয়া আছে যে বেত, এই বেত শব্দের সঙ্গে যখন আমি আ যুক্ত করতেছি তখন আমি কি পাচ্ছি? বেতা। তাহলে বেতা যেহেতু লাস্টে আকার আছে, বেত একটা নামপদ, তাহলে নামপদের শেষে যখন আমি আ যুক্ত করছি তখন এই যে বেতা শব্দটি, এটা হয়ে গেল কোন ক্রিয়া? নাম ক্রিয়া। এখন যদি আমি এর সাথে আনো যুক্ত করি তাহলে আমি কি পাচ্ছি? যদি আনো যুক্ত করি তাহলে আমি পাচ্ছি বেতানো। তাহলে বেতানো এই শব্দটি ক্রিয়া বুঝায়, যেহেতু স্যার আমাদেরকে বেতায় নিয়মিত, তাই না? তাহলে বেতানো, তাহলে বেতানোটাও কোন ক্রিয়া? নাম ক্রিয়া। বোঝা গেছে বিষয়টা? তাহলে ক্রিয়াপদের শেষে আ অথবা আনো, আমি নর্মাল সেন্সে মনে রাখলাম যে এর শেষে আকার আছে, তাহলে এটা নাম ক্রিয়া। এর শেষে আনো আছে, এটা নাম ক্রিয়া। ঠিক একই রকম ভাবে আমি ধরলাম পর, এটা একটা ধাতু। ওকে, তাহলে পর ধাতুর সাথে যখন আমি আ যুক্ত করতেছি তখন হচ্ছে কি? পড়া। তাহলে পড়া একটা। যখন এর সাথে আমি আনো যুক্ত করতেছি তখন এটাকে কি পাচ্ছি? পড়ানো। ওকে, পড়ানো। তাহলে এই পড়ানো বা পড়া এগুলো সবই হচ্ছে নাম ক্রিয়ার উদাহরণ। আমরা পরীক্ষায় আরো কিছু উদাহরণ পেতে পারি, যেমন হচ্ছে ধমক। আচ্ছা, আগে ধমক শব্দটি লিখি। ধমক, এর সাথে আমি আনো যুক্ত করলাম, তাহলে আমি বিনিময়ে কি পাচ্ছি? ধমকানো। ধমকানো। তাহলে এই যে আনো আছে, বানানটা খেয়াল রাখলেও অনেকে পারবে উত্তর করতে। যদি নিয়ম মনে না থাকে, শুধু বানানটা খেয়াল রাখলাম, এইটুকু অংশ আ অথবা আনো, ক্রিয়াপদের শেষে আকার থাকবে আর তার সাথে আনো থাকবে। তাহলে আ থাকলেও সেটা নাম ক্রিয়া, আনো থাকলেও সেটা নাম ক্রিয়া। একেবারে সহজ। এরকম থাকতে পারে ছটফটানো বা মুরগি ছটফটায়, বিদ্যুৎ চমকানো, চমকানো বা চমকায়, এইগুলো হচ্ছে আমাদের নাম ক্রিয়া উদাহরণ। আশা করি বোঝা গেছে। যদি আমরা বুঝে থাকি অবশ্যই ডান লিখবো, কেমন? তাহলে আবার একটু পার্থক্য করে দিই, যেহেতু গঠনগত, আমরা কিন্তু আলোচনা করতেছি গঠনগত দিক থেকে, সুতরাং স্ট্রাকচারে পরিবর্তন আনতে হবে, ক্রিয়াপদের গঠনে পরিবর্তন। সরল ক্রিয়া একটা মাত্র পদ দিয়েছিল, আমাদের যৌগিক ক্রিয়া গেল, দুটো ক্রিয়াপদ মিলে একটা হয়েছে। এখন আসছে আমাদের নাম ক্রিয়া, সুতরাং আ অথবা আনো দেখতে হবে। পরীক্ষা আমাকে ঠিক এরকম আলাদা আলাদা করে বের করতে বলবে, নিচের কোনটি নাম ক্রিয়ার উদাহরণ। তখন আমি দেখবো কার শেষে আকার আছে আর কার শেষে আনো আছে, ব্যাস, চোখ বন্ধ করে। ওকে, এইবার আসি আমরা আমাদের একদম লাস্টে যেটা ছিল সেটির ক্ষেত্রে। আচ্ছা, ধন্যবাদ। নাম ক্রিয়াটা ক্লিয়ার করতে হবে। আচ্ছা, আমি আবার একটু বলি, এটা কি আমার, যেহেতু যে কোনো ধরনের নামপদ, নামপদ তো বুঝি যেগুলো ক্রিয়াপদ না সেগুলোই নামপদ। ওকে, তাহলে নামপদ, ধরো বেত একটা নামপদ, বেত একটা নামপদ না? অবশ্যই, বেত তো একটা নাম, একটা লাঠি, বেতের লাঠি যেটাকে আমরা বলি, তাহলে বেত একটা নাম। তাহলে এই নামের সাথে আমার খেয়াল রাখতে হবে, এখানে আমরা বলছি কি? আ অথবা আনো, এই দুইটা যুক্ত থাকলে সেটা মনে করতে হবে নাম ক্রিয়া। এবার আমি বেতের সাথে একটা আ যুক্ত করে নিলাম, তাহলে এবারে আমি একটা শব্দ পাচ্ছি, সেটার নাম কি? বেতা। এখন এর সাথে যদি আমি আবার আনো যুক্ত করি তখন আমি আরেকটা শব্দ পাচ্ছি কি? বেতানো। তাহলে আমি খেয়াল রাখলাম কি? আ যুক্ত করার পরে পেয়েছি বেতা, আনো যুক্ত করার পরে পেয়েছি আনো, বেতানো। তাহলে এই দুটো শব্দই, অর্থাৎ আলাদা আলাদা করে এগুলো যদি নাম আসে তখন আমরা কি বলবো? নাম ক্রিয়া। একই রকম ভাবে বলছি, ধরো বিদ্যুৎ চমকায়, তা আমি চমক থেকে নিলাম চমক। তো চমকের সাথে যদি আমি আনো যুক্ত করি তাহলে আমি কি পাচ্ছি? চমকানো। তাহলে আমি কি খেয়াল রাখলাম? আনো আছে এখানে, তাহলে চমকানোটা কি হবে? এখানে নাম ক্রিয়া হবে। আশা করি এবার বোঝা যাবে। তারপরে এর সাথে যদি আ যোগ করে, আর সাথে অনেকে আবার অন্তস্তীয় যোগ করে, কেমন? ধর এরকম দিল, তাহলে এই বিষয়টা কেমন দাঁড়ায়? চমকায়, চমকায়। তো চমকায় হোক, চমকা হোক, চমকানো হোক, ধমক, ধমকায়, ধমকানো, ছটপট, ছটপটায়, ছটপটানো, এ জাতীয় সকল শব্দই কি আমাদের নাম ক্রিয়ার উদাহরণ। পরীক্ষায় যেভাবেই আসুক না কেন। ওকে, ধন্যবাদ।
এরপরে আমরা প্রযোজক ক্রিয়া নিয়ে একটু কথা বলি, লাস্টে যেটা ছিল। ওকে, আচ্ছা, ওর পরে স্লাইড নাই আমার। ওকে, ধন্যবাদ। আচ্ছা, প্রযোজক ক্রিয়া যেখানে ছিলাম, বিষয়টা হচ্ছে যে ক্রিয়াপদ দ্বারা অন্যকে দিয়ে কাজ করানো বোঝায় তাকে আমরা কি বলছি? প্রযোজক দিয়ে। মানে বিষয় কি, আমি নিজে কাজ করি, অন্য কেউ কাজ করে, কিন্তু এখানে বলা হচ্ছে যে অন্যকে দিয়ে কাজটা করিয়ে নেবে কে? কর্তা, নিজে করবে না। তাহলে এরকম যদি কোনো ক্রিয়াপদ পাই, ধরো আমি এখানে বলছি যে আমি ভাত খাই। আচ্ছা, এই যে আমি ভাত খাই, এই ক্রিয়াপদ দ্বারা কি বোঝা যাচ্ছে? কাজটা আমি নিজে করছি। কিন্তু আমাদের এমন একটা ক্রিয়াপদ খুঁজে বের করতে হবে যে ক্রিয়াপদ দ্বারা বোঝা যায় কাজটা নিজে না করে অন্যকে দিয়ে করাচ্ছে। কেমন? এবার আমরা এর উদাহরণে চলে যাই। যেমন আমি এখানে লিখছি বাচ্চাটিকে, উদাহরণটা একটু খেয়াল করি, বাচ্চাটিকে বিছানায় শোয়াও। ওকে, বাচ্চাটিকে বিছানায় শোয়াও। এখন আমরা একটু ক্রিয়াপদের দিকে খেয়াল রাখি। এই যে ক্রিয়াপদটি আছে, বাচ্চাটিকে বিছানায় শোয়াও ক্রিয়াপদের দিকে খেয়াল রাখো। কাজটা কি যে বলছে সে নিজে করছে? তাহলে এমন হতো যে আমি বাচ্চাটিকে বিছানায় শোয়াচ্ছি না। তাহলে কি কথাটা দ্বারা বোঝা যাচ্ছে যে কাজটা অন্য কাউকে দিয়ে সে করিয়ে নিচ্ছেন। তাই সেটা কিভাবে বুঝবো? আমরা ক্রিয়াপদের দিকে তাকিয়ে। কেমন? এখানে ছিল আমি ভাত খাই, কাজটা আমি নিজে করছিলাম, খাই ক্রিয়াপদের দিকে লক্ষ্য রাখলাম। এবার এই ক্রিয়াপদের দিকে খেয়াল রাখলাম যে বাচ্চাটিকে বিছানায় শোয়াও, দেখো কেউ কাউকে আদেশ করছে বা বলছে কথাটা। তার মানে এই শোয়াও, এই ক্রিয়াপদটা কিন্তু কে? কর্তা নিজে করছে না, অন্যকে দিয়ে করিয়ে নিচ্ছে। যেহেতু অন্যকে দিয়ে করিয়ে নিচ্ছে বোঝা যাচ্ছে, তাই আমরা এটাকে বলছি হচ্ছে প্রযোজক ক্রিয়া। কোন ক্রিয়া বলছি? প্রযোজক ক্রিয়া। তাহলে আরো একটা উদাহরণ আসি। যেমন বলা হচ্ছে রাখাল গরুকে ঘাস খাওয়ায়। একটু বিষয়টা ভালো করে খেয়াল করো। রাখাল গরুকে ঘাস খাওয়ায় আর গরু ঘাস খায়, দুইটা বিষয়। ঘাস খায়, দুইটা বিষয় একটু খেয়াল রাখি আমরা। ওকে, তাহলে প্রথম বাক্যটায় রাখাল গরুকে ঘাস খাওয়ায়, কে কাকে খাওয়াচ্ছে বিষয়টা একটু দেখি। রাখাল গরুকে ঘাস খাওয়াচ্ছে, আরেকটা গরু নিজে ঘাস খায়। এখন যেহেতু এখানে গরু ঘাস খায়, কাজটা গরু নিজে নিজে করছে। প্রথম বাক্যের দিকে যদি আমরা একটু তাকাই, এখানে রাখাল কিন্তু গরুকে খাওয়াচ্ছে, বাক্যটার মধ্যে কিন্তু এরকম লেখা নেই যে গরু নিজে ঘাস খাচ্ছে। তাহলে ঘাসটা কে কাকে খাওয়াচ্ছে? গরুকে খাওয়ানো হচ্ছে কাকে দ্বারা? রাখালকে দ্বারা। যেহেতু রাখালকে দ্বারা খাওয়ানো হচ্ছে, আমরা বিষয়টা এভাবে খেয়াল রাখলাম যে খাওয়াই ক্রিয়াপদটি, এই যে ক্রিয়াপদটি আছে, এটা নিজে না করে অন্যকে দিয়ে করানো হচ্ছে। যেহেতু অন্যকে দিয়ে করানো হচ্ছে, তাই আমরা এই ক্রিয়াপদটিকে বলছি প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া অর্থাৎ মনে রাখতে হবে যে কাজ যে নিজে করবে না, এই জায়গায় বলছি ক্রিয়াপদ দ্বারা অন্যকে দিয়ে কাজ করানো বোঝায়। এই কাজটা কিন্তু কর্তা নিজে করে না, উনি অন্যকে দিয়ে কাজটা করিয়ে নেবেন। আর যেহেতু করিয়ে নেবেন, তাই আমরা তাকে বলছি প্রযোজক ক্রিয়া। এখানে রাখাল গরুকে ঘাস খাওয়ায়, এটা এখানে হচ্ছে প্রযোজক। বাচ্চাটিকে বিছানায় শোয়াও, এই শোয়াও ক্রিয়াপদ, খাওয়াই ক্রিয়াপদ, এগুলো হচ্ছে সব কি? প্রযোজক ক্রিয়ার উদাহরণ। কোন ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারো। ওকে, হ্যাঁ হ্যাঁ, এই তো বুঝছে, পজিটিভ ভার্বের মতো। আচ্ছা, ধন্যবাদ যারা যারা আছে, আজকে অনেকে যুক্ত আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। ওকে, আমাদের সাথে অনেকেই আছেন, অনেকে যুক্ত হয়েছেন, যারা যারা যুক্ত হয়েছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের কিন্তু আরো একটা ক্রিয়াপদ আছে, সেটা হচ্ছে সংযোগ বা মিশ্র ক্রিয়া। এটি আরো একটি মজার জিনিস। ওকে, সাথে আছেন রাকিবা জামান, অসংখ্য ধন্যবাদ। পূজা মন্ডল আছেন আমাদের সে শুরু থেকে, অনেকগুলো প্রশ্ন করেছেন, আমি অনেক খুশি হয়েছি, অসংখ্য ধন্যবাদ।
রাবেয়া আলী আছেন, ডান লিখেছেন। অর্পণা দাস সাথী আছেন, আমাদের ফজল আবি শাকিল স্যার আছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রয় সুমি ছিল, এখন আছে সাথে। রিমি মন্ডল আছে, মাহফুজা ইসলাম। ওকে, খুবই ভালো। তাহলে তোমরা প্রশ্ন করতে থাকো, আমরা এবার সংযোগ বা মিশ্র ক্রিয়া নিয়ে আলোচনা করি, তারপরে সব ক্রিয়াগুলো আরেকবার করে একটু আমরা মৌখিক আলোচনা করব। ওকে, এইবার আসি আমরা সংযোগ বা মিশ্র ক্রিয়া। এই যে এটা, আচ্ছা সংযোগ বা মিশ্র ক্রিয়া এটা দ্বারা আমরা আসলে কি বুঝি? আচ্ছা, এটা বোঝার আগে সবার আগে মনে রাখতে হবে তিনটা পদের কথা। বিশেষ্য, তারপরে বলছি বিশেষণ, এরপরে বলছি ধনাত্মক। এটা হচ্ছে ধনাত্মক অব্যয়। এই তিনটার পরে মনে রাখতে হবে, পরে এই তিনটার পরে কি কি পদ? বিশেষ্য, বিশেষণ, ধনাত্মক অব্যয়। এখন বিশেষ্যটা আমি ক্লিয়ার করি। বিশেষ্য আমরা জানি সবাই সকল প্রকার নাম, বিশেষণ দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এটা। আর ধনাত্মক অব্যয় মনে রাখতে হবে সকল প্রকার শব্দ, সকল প্রকার শব্দ। এখন এই সকল প্রকার শব্দ বলতে আসলে আমরা কি বুঝি? ধরো কোন একটা ধাতব জিনিস মাটিতে ফেলে দিলাম, তাহলে ঝনঝন করে আওয়াজ হলো, তাহলে এটা একটা শব্দ। গাড়ি হর্ন দেয়, এটা একটা শব্দ। যে কোনো কিছু শব্দ, যে কোনো কিছু শব্দকে আমরা কি বলবো? ধনাত্মক অব্যয়। এটা কিন্তু আমাদের ঋণাত্মক ধনাত্মক এটা না, এটা একটু ক্লিয়ার করে দিই। অনেকে ভাবে যে এটা স্যার পজিটিভ না নেগেটিভ, এরকম কোনো কিছুই না। ধনাত্মক মানে হচ্ছে ব্যাকরণে এই কথাটা মনে রাখবা, দেখবো সব জায়গাতে ধনাত্মক কথাটি আছে। ধনাত্মক মানে মনে রাখতে হবে সকল প্রকার শব্দ, সেটা ব্যক্তি বস্তু প্রাণী কর্তৃক সৃষ্টি। ব্যক্তি বস্তু প্রাণী, প্রাণীর মধ্যে ধরলাম আমরা ব্যক্তির একটি সব, গরু ছাগল হাঁস মুরগি যা আছে যত প্রকার শব্দ করবে সব শব্দে ধনাত্মক অব্যয়। এখন বলছে এই তিনটার পরে কিছু সিম্পল ক্রিয়া আছে, যেমন হচ্ছে করা, যাওয়া, হওয়া, হওয়া, তারপরে আছে খাওয়া, ধরা, তারপরে আছে মারা, মারা। তারপরে এই জাতীয় যদি কোনো শব্দ থাকে আমরা একটু খেয়াল রাখবো। ওকে, তাহলে কি বলছি? করা, যাওয়া, হওয়া, খাওয়া, ধরা, মারা, এই জাতীয় কোনো ক্রিয়াপদ যদি থাকে মনে রাখতে হবে কি কি? বিশেষ্য, বিশেষণ এবং ধনাত্মক অব্যয়ের পরে যদি এই জাতীয় কোনো ক্রিয়াপদ থাকে তখন তাকে সংযোগ বা মিশ্র ক্রিয়া বলা হয়। তাহলে কেমন ভাবে থাকবে একটা উদাহরণের সাহায্যে দেখা যাক। ধরো গান, গান এটা একটা বিশেষ্য পদ। তাহলে এর পরে যদি করা ক্রিয়াপদটি থাকে তাহলে কি দাঁড়ালো? গান করা। যখন তোমাকে সংযোগ বা মিশ্র ক্রিয়া বের করতে বলবে তখন এই শব্দগুলো একটু মনে রাখতে হবে যে এখানে কি কি শব্দ স্যার করিয়েছিল। তাহলে এই শব্দগুলো একটু মনে রাখলাম, করা, যাওয়া, হওয়া, খাওয়া, ধরা, মারা, এই জাতীয় যে শব্দগুলো আছে এই শব্দগুলো থাকবে। তাহলে প্রথমে এই শব্দগুলোর দিকে খেয়াল রাখতে হবে। তাহলে এই শব্দটা আগে আমি দেখে নিলাম প্রশ্নে। এখন প্রশ্ন তো দেখে নিলাম যে এইটা হচ্ছে আমাদের করা, এটা একটা ক্রিয়াপদ। এখন এই ক্রিয়াপদ যেহেতু আমাদের সংযোগ বা মিশ্র ক্রিয়া বের করতে বলছে, প্রথম শর্ত হচ্ছে এই তিনটার যে কোনো একটা থাকতে হবে। তাহলে এই করার এই যে পূর্বের শব্দটি যেহেতু বলছে এই তিনটার পরে, তার মানে ওই ক্রিয়াপদের আগে। তাহলে গান, গান কিন্তু এখানে বিশেষ্য পদ। কি পদ? বিশেষ্য পদ। আর এই বিশেষ্য পদ হওয়ার কারণে এই করা ক্রিয়াপদটিকে আমরা বলছি সংযোগ ক্রিয়া। কোন ক্রিয়া বলছি? সংযোগ ক্রিয়া। এখন যদি এমন হয়, ধর একটা বিশেষণ দিয়ে দেখাই। বিশেষণ আছে গরম করা। বিশেষণ কি আছে? গরম করা। এখন এই গরম করা খেয়াল করি, তাহলে করা হচ্ছে ক্রিয়াপদ। এখন এই করা ক্রিয়াপদের আগের পদটি খেয়াল রাখবো, গরম। তাহলে গরম হচ্ছে এখানে কি? গরম হচ্ছে বিশেষণ। গরম কোন পদ? বিশেষণ পদ। তাহলে গরম করা বিশেষণ পদের পরে করা আছে, তাই আমরা এটাকে এই করাটিকে বলছি কি? সংযোগ বা মিশ্র ক্রিয়া। তাহলে একটা শব্দ দিয়ে দেখাই, অর্থাৎ যেহেতু আমরা বলছিলাম ধনাত্মক অব্যয়, ধনাত্মক অব্যয় কেমন হতে পারে? ধরো লেখা আছে ঠন ঠন করা। কি করা? ঠন ঠন করা। তাহলে ঠন ঠন এটা আওয়াজ। তাহলে আওয়াজ, আওয়াজের পরে যেহেতু পরে কি আছে? করা। তাহলে করাটাকে আমরা কি বলবো? করাটাকে বলছে সংযোগ ক্রিয়া। তাহলে যে কোনো ধরনের সংযোগ ক্রিয়া বা মিশ্র ক্রিয়া যদি আমাদেরকে বের করতে বলে তাহলে তার আগের এই তিনটা পদ একটু খেয়াল রাখতে হবে। কি কি?
বিশেষ্য, বিশেষণ, ধনাত্মক অব্যয়। আমি আরো কয়েকটা উদাহরণ দিচ্ছি এখানে। ওকে, ধরো আমরা এখানে দিলাম হচ্ছে এরকম দেওয়া থাকলো যে আষাঢ় খাওয়া, আষাঢ় খাওয়া, তারপরে হচ্ছে মার খাওয়া, মার খাওয়া, ডিগবাজি খাওয়া। ওকে, ডিগবাজি। ওকে, ডিগবাজি খাওয়া, ডিগবাজি খাওয়া। তারপরে আছে ধরা খাওয়া, ধরা খাওয়া, মারা খাওয়া। মায়ের খাওয়াটা তো আমরা দিছি, সমস্যা নেই। উকি মারা দিই, ওটা খুবই বাজে লাগে। উকি মারা, উকি মারা। তাহলে যে কোনো ধরনের ধরা খাওয়া, হ্যাঁ, মায়ের খাওয়া, উকি মারা, আষাঢ় খাওয়া, ডিগবাজি খাওয়া, এই জাতীয়। তারপরে দোষ দেয়া, হ্যাঁ, দোষ দেওয়া। তারপরে আছে মন দেয়া, আমরা মন দিয়ে তারপরে দোষ দিই নাকি? তাহলে মন দেয়া, দোষ দেয়া, এই জাতীয় যদি কোনো একটা শব্দ তোমার চোখে পড়ে, তাহলে চোখ বন্ধ করে তুমি সেটাকে নাম দিবা হচ্ছে সংযোগ বা মিশ্র ক্রিয়া। ওকে, রিমি মন্ডল আছে, সমীরণ গাইন আছে। থ্যাংক ইউ রুমমেট, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রাকিবা জামান ওয়াচিং আছে আমাদের। ওকে, রিমি মন্ডল আছে, ঈশিতা বিশ্বাস আছে, ফজল রাবি শাকিল স্যার আছেন, রোমান আফরোজ আছেন, আরিফ রায়হান, রিফাত, রিফাতও আছেন। রিফাত, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারো। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে ক্রিয়াপদের ব্যাপারে, তাহলে অবশ্যই। আমি এটা আবার একটু বুঝিয়ে দিই। যদি আমাদের সংযোগ বা মিশ্র ক্রিয়া বের করতে বলে, তাহলে প্রথম খেয়াল রাখতে হবে, এরকম ধরো আমাদের এখান থেকে আমি সবগুলো মুছে দিয়ে একটা দুইটা রাখি। ধরো এই দুইটাই থাকলো, কি কি? দোষ দেয়া আর মন দেয়া। তাহলে আমরা দোষ, এই দেয়া ক্রিয়াপদের আগের পদ থেকে খেয়াল রাখবো যে এইটা বিশেষ্য, বিশেষণ নাকি ধনাত্মক অব্যয়। অবশ্যই এটা একটা বিশেষণ। তাহলে বিশেষণ, যেহেতু বিশেষণের পরে যে ক্রিয়াপদটি আছে সেটি অবশ্যই সংযোগ ক্রিয়া, সংযোগ, সংযোগ। ওকে, মন দেয়া, তাহলে মন, মন কি পদ? মন বিশেষ্য পদ। তাহলে বিশেষ্য পদের পরে দেওয়া আছে, তাহলে দেওয়া হচ্ছে সংযোগ ক্রিয়া। সবসময় এটা মনে রাখতে হবে।